জাঙ্কুকের চিৎকার শুনে জিন বেগমের রুমের কাছে সবাই চলে এলো। আর রুমের এই অবস্থা দেখে সবাই অনেক ভয় পেয়ে গেল। আরেম সাহেব সাহস পাচ্ছে না জাঙ্কুকের কাছে যেতে, কারণ সে খুব ভালো করেই জানে তে শুধুমাত্র তার কথা শুনে বাধ্য হয়েছে এই বাড়ি ছেড়ে চলে যেতে। সেখানে দাঁড়িয়েই নিজের কপাল চাপাতে চাপাতে আরেম সাহেব বলল, আরে আমার আমও গেল, ছালাও গেল। ভেবেছিলাম লিসার সাথে জাঙ্কুককে বিয়ে দিয়ে আমি কোটিপতি হয়ে যাব, কিন্তু এই বেয়াদব মেয়েটা রাতের অন্ধকারে পালিয়ে গিয়ে ওর বয়ফ্রেন্ড ইউনহুর সাথে বিয়ে করে ফেলেছে। এইদিকে গাইয়া মেয়েটাও বোকামি করে বাসা ছেড়ে চলে গেল। জিনও রাগ করে বাপের বাড়ি চলে গেছে। কতগুলো টাকা খরচ করে গাইয়া মেয়েটার চাচার অ্যাক্সিডেন্ট করালাম, কিন্তু কিছুই হলো না। নিজের স্বার্থের জন্য যে কখন এতগুলো অপরাধের সাথে জড়িয়ে গেছি বুঝতেই পারিনি। যখন সব কিছু জানতে পারবে জাঙ্কুক, যে সব কিছুর পিছনে আমার হাত আছে, বাবা হয়েছে তো কী হয়েছে, ও হয়তো আমাকে ছেড়ে কথা বলবে না। আমাকে হয়তো জেলের খানি টানতে হবে, জেলের ভেতর পচে মরতে হবে। না না, এটা কিছুতে হতে দেওয়া যায় না। বুঝতে পেরেছি, এবার আমাকে অন্য কোনো চাল চালতে হবে। এমন চাল দিতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। আরিম সাহেব ফার্স্টে জিমিনকে জাঙ্কুকের কাছে পাঠালো। জিমিন গিয়ে জাঙ্কুককে কিছুটা শান্ত করতে আরিম সাহেবও গেল। আর আরও কিছুটা সান্ত্বনা দিয়ে জিমিনকে আর জাঙ্কুককে নিচে পাঠিয়ে দিল। আর এটুকু সময়ের মধ্যে উনি জিন বেগমের লকার থেকে স্বর্ণ গয়না, টাকা সব কিছু খুব যত্নে অন্যত্রে সরিয়ে নিল। আর তৎক্ষণাৎ নিচে গিয়ে বলল, জাঙ্কুক, সর্বনাশ হয়ে গেছে। জাঙ্কুক বলল, কেন বাবা, কি হয়েছে? আরিম সাহেব বলল, ওই গাইয়া মেয়েটা একটা পাক্কা চোর। আমি তো প্রথম থেকেই বলেছিলাম ওকে এত মাথা তুলিস না, কিন্তু তোরা এত এত ভালোবাসা দিতে ওকে, আর তোদের এই ভালোবাসার ফলস্বরূপ বাসা থেকে টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু চুরি করে নিয়ে পালিয়েছে। গিয়ে দেখ, তোর মায়ের লকার পুরো ফাঁকা পড়ে আছে। আমি তো প্রথম থেকেই জানতাম এমন একটা কিছু হবে। আরও ভালোবাসা দিয়ে মাথায় ওঠা, দেখ এবার কেমনটা হলো। জাঙ্কুক আরিম সাহেবের উপর চেঁচিয়ে উঠিয়ে বলল, বাবা মুখ সামলে কথা বলুন। তে গরিব হতে পারে কিন্তু লোভী নয়। জাঙ্কুকের কথা শুনে আরিম সাহেব বলল, তার মানে তুই কী বলতে চাইছিস জাঙ্কুক? আমি মিথ্যে কথা বলছি? তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে গিয়ে দেখ তোর মায়ের রুমে, লকার পুরো খোলা পড়ে আছে, ফাঁকা, কিচ্ছু নেই লকারের ভিতর। জাঙ্কুক বলল, আমি বলছি না আপনি মিথ্যা কথা বলছেন, কিন্তু তে আম্মির রুমে থাকলেও ও কিছুই জানতো না আম্মির লকারের চাবি কোথায় থাকে। লকারের চাবি কোথায় রাখা হয় সেটা শুধু আপনি আর আম্মিই জানতেন। আরিম সাহেব বলল, তুই কী বলতে চাইছিস জাঙ্কুক? তুই আমার দিকে আঙুল তুলছিস? আমি চুরি করেছি লকার থেকে সব কিছু, সেটাই বলতে চাইছিস তো তুই, তাই না? তুই আমার ছেলে হয়েও আমাকে এইভাবে অপমান করছিস, আমার দিকে চোরের আঙুল তুলছিস। জাঙ্কুক বলল, আরে বাবা তুমি এত হাইপার হচ্ছ কেন? আমি তো তোমাকে বলিনি যে সব কিছু তুমিই চুরি করেছ। আমি তো তোমাকে শুধু এটুকু বিশ্বাস করাতে চাইছি যে তে ওইরকম মেয়ে নয়, তে এগুলো চুরি করেনি। কারণ আমি তোমাকে যতটা বিশ্বাস করি তেকেও তেমন ততটাই বিশ্বাস করি। তে ওইরকম মেয়ে নয় যে ও চুরির মতন একটা জঘন্য কাজ করবে। পাশ থেকে জিমিন বলে উঠল, তুমি একদম ঠিক বলেছো ভাইয়া, ভাবিমণি এই কাজটা করতে পারে না। এই দেখো তার প্রমাণ। জিমিন জাঙ্কুকের হাতে ল্যাপটপ ধরিয়ে দিয়ে বলল, এই দেখো বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজ। লকারে অনেক টাকা ও স্বর্ণ গহনা ছিল, যেগুলো নিয়ে যাওয়ার জন্য মাঝারি আকারের একটা ব্যাগ প্রয়োজন। কিন্তু দেখো ভাবিমণির হাতে শুধুমাত্র একটা ছোট হ্যান্ড পার্স, যেটাতে কিনা শুধুমাত্র কিছু টাকা নেওয়া যাবে। তার মানে ভাবি কিছু চুরি করেনি। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো টাকা গহনা বাসা থেকে কোথায় গেল? এটাও তো ভাবার বিষয়। ফুটেজ দেখে জিমিনের কথা শুনে জাঙ্কুক বলল, লকার হয়তো ফাঁকা রয়েছে, কিন্তু চুরি করা জিনিসপত্র সব কিছু বাড়ির ভিতরেই রয়েছে। তুই হয়তো ভুলে গিয়েছিস আমি পেশায় একজন পুলিশ অফিসার। চোর ধরা আমার বাহাতের খেল, কিন্তু আমি এখন চোরের পিছনে সময় ব্যয় করতে চাই না, চোরের পিছনে ছুটতে চাই না। এখন আমার শুধু একটাই কাজ, আগের থেকে খুঁজে বের করা। কারণ মেয়েটাকে খুব ভালোবাসি, মন থেকে ভালোবেসে ফেলেছি। ওকে ছেড়ে যে এক সেকেন্ডও থাকতে পারবো না। আমার নিঃশ্বাসে মিশে গেছে মেয়েটা, ওকে ছাড়া কী করে বাঁচবো আমি? বলে পাগলের মতো চিৎকার করে কান্না শুরু করলো জাঙ্কুক। সিসিটিভি ফুটেজের কথা শুনে ঘামতে শুরু করলো আরিম সাহেব। সিসিটিভি ফুটেজের কথাটা আরিম সাহেবের মাথা থেকে বেরিয়ে গেছে। তাড়াহুড়া করতে গিয়ে ভুলে গেছে সিসিটিভির কথাটা। সুযোগ বুঝে আরিম সাহেব জিনিসপত্রগুলো নিয়ে ওনার গুপ্ত কোঠরিতে লুকিয়ে রাখলো। এরই মধ্যে কেটে গেছে 7টা দিন। এই 7 দিনে জাঙ্কুকের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে। চুলগুলো বড় হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, শক্তিশালী দেহটা কেমন নুয়ে পড়েছে মনে হচ্ছে। শরীরে তেমন শক্তি নেই। নাওয়া খাওয়া সব কিছু বলে দিক বিদিক থেকে খুঁজতে শুরু করলো। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। প্রত্যেকটা থানায় মিসিং ডায়েরি করা হয়েছে তের নামে, কিন্তু প্রত্যেকবারই ফলাফল শূন্য। কোথাও থেকে কোনো খবর আনা যাচ্ছে না তের। জাঙ্কুক পুরো পাগল হয়ে গেছে, পাগলের ন্যায় এদিক ওদিক ছোটাছুটি করছে তেকে খোঁজার জন্য। কিন্তু জাঙ্কুকের সব চেষ্টাই বিফল গেল। তের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তে কোথায় আছে কেউ জানে না। তের নিখোঁজের কথা শুনে জিন বেগমও চলে এসেছে বাপের বাড়ি থেকে। সবটা শোনার পরে জিন বেগম
জাঙ্কুককে তাই করতে লাগলো তের নিখোঁজ হওয়ার পিছনে। নিজের বুক ভরা কষ্ট ও রাগ থেকে জাঙ্কুককে এক প্রকার বলল, তুই এখন থেকে আমাকে আর আমি বলে ডাকবি না। জাঙ্কুক কী করবে? ও তো ওর যথাসাধ্য চেষ্টা করছে তেকে খুঁজে বের করার জন্য, কিন্তু ও তো পারছে না। ও কিছুই জানতে পারছে না তের ব্যাপারে। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করার পর রাতে বিছানায় এসে গা এলিয়ে দেয় জাঙ্কুক, কিন্তু সেখানেও শান্তি পায় না। বিছানায় এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ করতে লাগলো জাঙ্কুক, কিন্তু ঘুম যেন কিছুতেই আসছে না। মনও শান্তি লাগছে না, বড্ড অশান্তি লাগছে। মনে হচ্ছে তার কাছ থেকে তার কোনো দামি জিনিস হারিয়ে গেছে, সেটা বোধহয় আর কখনোই খুঁজে পাবে না। মনের ভিতর খুবই উথাল পাথাল করছে। সে শোয়া থেকে উঠে বসে পড়লো। ফোনটা হাতে নিয়ে ফোন থেকে তের একটা ছবি বের করলো, আর ছবির ভিতর অসংখ্য চুমু দিয়ে ভরে দিতে লাগলো। আর বলল, তে তুই সত্যিই একটা বিচ্ছু, একটা ছলনাময়ী। তুই এমন কেন করলি বলতো? তোর যদি আমাকে ছেড়ে যাওয়ার ছিল তাহলে কেন আমার কাছে এলি? আমার মনে তোর জন্য ভালোবাসার জোয়ার আনলি, আর আমার রাতের ঘুমটা হারাম করে নিয়ে চলে গেলি। নিজে তো বোধহয় দিব্যি শান্তিতে ঘুমাচ্ছিস, কিন্তু এখানে আমার ঘুমটাকে হারাম করে দিয়েছিস। তোর জন্য আমি এক মুহূর্তও শান্তি পাচ্ছি না। ও আগেও তো বলেছি, আমার কাছে থেকে আমাকে জ্বালিয়ে মারিস, আমার কাছ থেকে দূরে গিয়ে আমাকে জ্বালিয়ে মারিস। এখন আমি কি করব? কেন বলে গেলি না? আমি কিভাবে থাকবো তোকে ছাড়া? তুই কেন এমন করলি তে, কেন? বলেই জাঙ্কুক দেওয়ালে দুইটা খুশি মারল, আর পুরনো ক্ষত তাজা হয়ে উঠল। সেই দিনের কেটে যাওয়া হাত থেকে গলগল করে রক্ত পড়তে শুরু করলো, কিন্তু সেই দিকে জাঙ্কুকের কোনো খেয়ালই নেই। সেই রাতটাও জাঙ্কুকের নির্ঘুমে কেটে গেল। সকালবেলা জাঙ্কুক যখন বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ও তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিল, আর ফোনের স্ক্রিনে দেখলো ডক্টর নামটা জলজল করছে। ফোনের স্ক্রিনে ডক্টর নামটা দেখে জাঙ্কুকের মনে পড়ে গেল ইয়নের কথা। এতদিন তের পিছনে ছোটাছুটি করতে গিয়ে জাঙ্কুকের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ইয়ন যে হাসপাতালে আছে। জাঙ্কুক ডক্টরের সাথে কথা বলে তাড়াহুড়ো করে হাসপাতাল চলে যায়। হসপিটাল গিয়ে জাঙ্কুক ইয়নের হাত ধরে বলল, আন্টি, আপনি বোধহয় ভেবেছিলেন আমি আর আসবো না আপনাকে নিতে, তাই না? ইয়ন বলল, না না বাবা, আমার তোমার প্রতি বিশ্বাস ছিল। তোমাকে যেদিন প্রথম দিন দেখেছিলাম সেদিনই আমার কেমন আপন আপন মনে হয়েছিল। কেন জানি তোমাকে দেখলে আমার মনে হয় আমার রক্তের কেউ। এমনিতেও তুমি না আসলে আমার কোনো আফসোস ছিল না, কারণ তুমি আমার জন্য ইতিমধ্যে অনেক ত্যাগ স্বীকার করেছো। আমার জন্য তোমার কতগুলো টাকা খরচ হয়ে গেল বাবা, কিন্তু তোমার এই অবস্থা হয়ে গেছে কেন বাবা? কি হয়েছে তোমার? কেমন যেন দুর্বল, চিন্তিত, বিধ্বস্ত লাগছে তোমাকে দেখতে। সব কিছু ঠিকঠাক আছে তো বাবা? জাঙ্কুক বলল, সব কিছু ঠিকঠাকই ছিল আন্টি। হঠাৎ কোথা থেকে একটা ঝড় এসে আমার সাজানো গোছানো জীবনটাকে পুরো এলোমেলো করে দিল। অত্যন্ত দামি একটা জিনিস আমার জীবন থেকে হারিয়ে গেছে, আর সেইটা তার সাথে করে আমার ভালো থাকা, বেঁচে থাকা সম্বলটুকুও নিয়ে গেছে। বলেই চোখের পানি মুছল জাঙ্কুক। জাঙ্কুকের চোখে পানি দেখে ইয়ন জিজ্ঞাসা করলো, কি হারিয়ে গেছে বাবা, কি হয়েছে তোমার? জাঙ্কুক বলল, আচ্ছা আন্টি, মেয়েরা এমন কেন হয় বলতে পারেন? পুরুষের ভালোবাসা, মান, অভিমান, রাগ কিছুই কি তারা বোঝে না? ও আমার বউ ছিল, অনেক ভালোবাসতাম, ভালোবেসে ফেলেছিলাম ওকে। ও সবটা জেনে ওকে গ্রহণ করতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ভুল বুঝে আমার উপর অভিমান করে, রাগ করে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। কেন আন্টি ও এমন করলো? ইয়ন বলল, মেয়েটা খুব ভাগ্যবতী ছিল যে সে তোমার মতো একটা মানুষ পেয়েছিল, তোমার মতো একটা ভালো স্বামী পেয়েছিল। এমন সুন্দর ভাগ্য আর কয়টা মেয়ের কপালেই হয় বলো? যে মেয়ের অনুপস্থিতিতে তার স্বামী তার বিরহে কান্না করে, এরকম ভাগ্য খুঁজে পাওয়া মুশকিল। জানো, মেয়েটার সাথে আমার কিছুটা সাদৃশ্য রয়েছে, কারণ আমিও তো নিজের সুখের জন্য স্বামী, সংসার, সন্তান সব কিছু ছেড়ে চলে এসেছিলাম। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি তো আমার পাপের শাস্তি পেয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করি মেয়েটার সাথে যেন আমার মতো কোনো কিছু না হয়। এই কথা শুনে জাঙ্কুক বলল, আন্টি, আপনি ভুল ভাবছেন। মেয়েটা ওর সুখের জন্য নয়, বরং আমার সুখের জন্য আমাকে ছেড়ে চলে গেছে, যাতে আমি সুখে থাকি। যা শুনে ইয়ন বলল, বাবা তুমি কান্না করো না, এভাবে ভেঙে পড়ো না। আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, উনি যা করে ভালোর জন্যই করে। দেখো সব কিছু ঠিক করে দিবে। তোমার মতো একটা ভালো ভদ্র ছেলের সাথে আল্লাহ তাআলা এতটা খারাপ কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা দেখো তোমার সব কিছু ঠিক করে দিবে। এইভাবে ভেঙে পড়ো না, ভেঙে পড়লে কিছুই সমাধান হবে না, আর উল্টো সব কিছু অনেক কঠিন হয়ে যাবে। তুমি এইভাবে কান্না করো না, শুধু আল্লাহর কাছে দোয়া করে তোমার বউকে ফিরে যাও, দেখবে আল্লাহ তোমার বউকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। অতঃপর জাঙ্কুক হাসপাতালের সব বিল মিটিয়ে ইয়নকে নিয়ে রওনা দিল জিয়ন বাড়ির উদ্দেশ্যে।
এইদিকে আরএম সাহেব সোফায় বসে চা খাচ্ছে আর মনে মনে ভাবছে তার পরবর্তী প্ল্যান কি, চুরির বিষয়টা কিভাবে ধামাচাপা দিবে। কিছুক্ষণ ভাবতে ভাবতে হঠাৎ করে তার মাথায় একটা প্ল্যান চলে এলো। উনি মনে মনে বলল, আরে এইটা তো আগে ভাবিনি, এমনটা করলেই তো হয়। চুরির সব মালপত্রগুলো রেনুর রুমে রেখে আসবো, তারপর যখন ওর রুম থেকে এগুলো পাওয়া যাবে তখন বলবো কাজের মেয়ে হয়তো টাকার দরকার ছিল তাই চুরি করে নিয়েছে, তাহলে তার কেউ আমার উপর কোনো সন্দেহই করবে না। এটাই একদম ঠিক, এটাই করতে হবে। কথাগুলো ভেবেই আরএম সাহেব মুচকি একটা শয়তানি হাসি দিল। তখনই বাসার কলিং বেল বেজে উঠল। নিচে তখন কেউ ছিল না, তাই আরএম সাহেবই উঠে গেল দরজা খোলার জন্য। আর দরজা খুলে সে যেন ভূত দেখার মতো চমকে উঠল। আরএম সাহেবের হাত থেকে চায়ের কাপটা নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তিনি অবাক হয়ে পড়ল, তুই এখানে? জাঙ্কুক তার এই কথা শুনে অবাক হলো আর জিজ্ঞাসা করলো, বাবা আপনি কি ইয়ন আন্টিকে আগে থেকে চিনেন? আপনারা কি পূর্ব পরিচিত? আরএম সাহেব বলল, চিনবো না মানে? ও হচ্ছে বিশ্ব ছলনাময়ী, ওকে আবার না চিনবো? কিন্তু তুই ওকে কোথায় পেলি? জাঙ্কুক বলল, কিছুদিন আগে নদীর ধারে একটা লাশ পাওয়া গিয়েছিল, আর সেই লাশের পরিবারের ব্যাপারে তদন্ত করতে গিয়ে আমি ইয়ন আন্টির খোঁজ পাই। আর সে হাসপাতালে অসুস্থ অবস্থা ছিল, আর আমি ওনার সমস্ত চিকিৎসার খরচ বহন করেছি। আন্টির এই পৃথিবীতে কেউ নেই, উনি পুরোপুরি একা। তাই আন্টিকে আমি আমার সাথে আমাদের বাসায় নিয়ে এসেছি। আন্টি যদি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকে তাহলে কি তোমার কোনো সমস্যা আছে বাবা? আইন সাহেব বলল, না না, আমার সমস্যা থাকতে যাবে কেন? জাঙ্কুক বলল, আচ্ছা তাহলে তুমি প্রথমে কি কথাটা বললে? ওই যে বললে ছলনাময়ী, ইয়ন আন্টি তোমার সাথে কি ছলনা করেছে? একটু খুলে বলো প্লিজ, সব ঘটনাটা আমি জানতে চাই। কিসের জন্য তুমি আন্টিকে এই কথাটা বললে? আইন সাহেব বলল, আরে তখন থেকে কি ইয়ন আন্টি লাগিয়ে রেখেছিস? ওর নাম তো ইয়ন নয়, ওর পুরো নাম হচ্ছে ইয়নজুন। তোর মায়ের আপন ছোট বোন, একসাথে বেড়ে ওঠা আমাদের। অনেক ভালোবাসতাম ইয়নজুনকে, আর আমার ভালোবাসার কথাটা ওকে জানিয়েছিলাম। আর সেই কথার বিনিময়ে ও মুচকে একটা হাসি দিয়েছিল, আর আমিও বোকার মতো ভেবে নিয়েছি ও বোধহয় আমাকে ভালোবাসে। আমাদের এই ভালোবাসার কথাটা কীভাবে যেন তোর নানা জেনে গিয়েছিল, আর তোর নানা প্রথমে রাজি ছিল না। আমি তোর নানার হাতে পায়ে ধরে তোর নানাকে রাজি করিয়েছি। তারপর তোর নানা আমাদের বিয়ে ঠিক করেছিল, সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বিয়ের দিন তোর নানার মান সম্মানের কথা না ভেবে তোর নানার মুখে চুনকালি মেখে ইয়নজুন বিয়ে থেকে পালিয়ে যায়। তখন তোর নানা নিজের মান সম্মান বাঁচানোর জন্য জিনের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। এই কথা শুনে জাঙ্কুক বলল, ও তাই তো তুমি আম্মিকে কোনোদিনও ভালোবাসতে পারোনি, কারণ তোমার মনে যে অন্য কেউ ছিল। আরএম সাহেব বলল, ভুল করেছিলাম এই ছলনাময়ীকে ভালোবেসে। ও এক মিনিট, তুই একটু আগে যেন কি বললি? ওর এই দুনিয়াতে কেউ নেই মানেটা কি? ওর স্বামী সন্তান ওকে ছেড়ে দিয়েছে? জানতাম এমনটাই হবে। কাউকে ঠকিয়ে কষ্ট দিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। প্রকৃতির বিচার বলে একটা কথা আছে, ওর মতো মেয়ের সাথে এমনটাই হওয়া উচিত। এতক্ষণ দরজার পিছনে দাঁড়িয়ে সবকিছু শুনে চোখের পানি ফেলছে ইয়নজুন, কারণ সে জানে আবেগের বশে কত বড় ভুল করে ফেলেছে। আর এই ভুলের জন্য সে অনুতপ্ত, আর তিনি এতটাই অনুতপ্ত যে তিনি এই পরিবারের মুখোমুখি কখনোই হতে চায়নি। কিন্তু কে জানতো এতগুলো বছর পর তার ভাগ্য তাকে সেই পুরনো পরিচিত মুখগুলোর সামনে এনে দাঁড়া করাবে, মুখোমুখি হতে হবে আবারও তাদের। জাঙ্কুককে দেখে ইয়নজুনের কেমন জানি আপন আপন মনে হচ্ছিল। ইয়নজুন যদি ঘুণাক্ষরেও টের পেত জাঙ্কুক জিন আর আরেমের সন্তান, তাহলে সে কখনোই এই বাড়িতে আসতো না। ইয়নজুন চোখের পানি মুছে আরেম সাহেবের পা জড়িয়ে ধরে বলল, আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা হয় না, তবুও আমি তোমার কাছে বলছি আমাকে তুমি ক্ষমা করে দাও আরেম। তোমাদেরকে কষ্ট দিয়ে আমি নিজেও যে সুখে নেই আরেম। আজ 14টা বছর ধরে ধুকে ধুকে মরছি, প্রতিনিয়ত একটু একটু করে ধুকে ধুকে মরে যাচ্ছি আমি। এতদিনে হয়তো আমার শরীরে পচন ধরতো, রাস্তার শিয়াল কুকুরে খেত। আরেম সাহেব একটু চিৎকার করে বলল, আমাকে ঠকিয়ে আমার বুকে যে আঘাত করেছিস তুই, সেই আঘাতের ফলে যতটা ক্ষত সৃষ্টি হয়েছে তার জন্য মরে যাওয়া উচিত ছিল তোর। এই দিকে জিন বেগম তের ছবি বুকে জড়িয়ে অঝরে কান্না করছিল। হঠাৎ নিচ থেকে এরকম চিৎকার চেঁচামেচি কান্নার আওয়াজ শুনে জিন বেগম রুম থেকে বেরিয়ে এলো। বাইরে এসে এতগুলো বছর পর তার ছোট বোনকে দেখতে পেয়ে তার পা দুটো থমকে যায়, কারণ এই বোনটাকে যে সে অনেক বেশি ভালোবাসতো। নিজের জন্য একটা ড্রেস কিনলে ইয়নজুনের জন্যও কিনতো, নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলে ইয়নজুনকে সাথে করে নিয়ে যেত। এক কথায় বোনের জন্য জীবন দিতেও রাজি ছিল। তাই তো যখন জানতে পারলো আরেম সাহেব তাকে নয় বরং তার ছোট বোন ইয়নজুনকে ভালোবাসে, তখন তো সে হাসি মুখে সব কিছু মেনে নিয়েছিল। বোনের খুশি, তার ভালোবাসার মানুষটার খুশি দেখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল, নিজের ভালোবাসাকে অন্যের কাছে দিয়ে দিয়েছিল। নিজের ভিতরে একরাশ কষ্ট নিয়ে সে হাসি মুখে মেনে নিয়েছিল ইয়নজুন আর আরেম সাহেবের সম্পর্কটা। কিন্তু
ইয়ঞ্জন সবার মুখে চুনকালি মেখে পালিয়ে যায় সেই রাতে। এই ধরনের সমস্ত কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে জিন বেগম দৌড়ে চলে গেল ইয়ঞ্জনের কাছে, আর ইয়ঞ্জনকে জড়িয়ে ধরে ইয়ঞ্জনের মুখে অজস্র চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। আর বলল, এ কী হাল হয়েছে তোর? নিজের দিকে তাকিয়ে দেখেছিস? কোথায় ছিলে এতদিন? জানিস বোন, তোকে কোথায় না কোথায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এতদিন কোথায় ছিলি তুই? আর হঠাৎ করেই বা কোথা থেকে এলি তুই? জিন বেগমের কথা শুনে ইয়ঞ্জন বোনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে জীবনের সব কিছু খুলে বলল। সব কিছু শুনে জিন বেগম বলল, বোন, পাপ পাপকেও ছাড়ে না। যাই হোক, তুই তোর পাপের শাস্তি পেয়ে গেছিস। আর কোনো কান্না নয়। এখন তুই বাকিটা জীবন আমাদের সাথে হাসি খুশিভাবে আমাদের এই পরিবারেই কাটাবি। ঠিক আছে আপু, তোমরা ছাড়া আমার আপন বলতে যে আর কেউ নেই। আমি তোমাদেরকে ছেড়ে আর কোথাও যাব না, কারণ আমার স্বামী সন্তানকে যে এখনও খোঁজা বাকি আমার। জিন বেগম বলল, চিন্তা করিস না ইয়ঞ্জন, আমরা সবাই মিলে তোর স্বামী আর তোর মেয়েকে খুঁজে বের করব। ইয়ঞ্জন বলল, জানি না আমার মেয়েটা কোথায় আছে, কী অবস্থায় আছে, কেমন আছে। আল্লাহর কাছে দোয়া করি মেয়েটা আমার যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার মেয়েটাকে যেন আমার বুকে ফিরিয়ে দেয়। একটা বারের জন্য হলেও আমি আমার মেয়েটাকে মায়ের আদর ভালোবাসার যত্ন দিতে চাই। হসপিটালের বেডের উপর সাদা পোশাক পরে শুয়ে আছে তে। লম্বা চুলগুলো দুই পাশে বেনি করা, মাথায় ও হাতে সাদা ব্যান্ডেজ করা। চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তেকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তের জ্ঞান ফিরতেই নার্স বাহিরে গিয়ে একটা দম্পতিকে জানায়। নার্সের কথা শুনে তাদের চোখ খুশিতে ছলছল করে উঠল। তারা দৌড়ে কেবিনে প্রবেশ করলো, আর তের কাছে গিয়ে তের কপালে একটি চুমু দিয়ে জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে মা? তে বলল, মোটামুটি ভালো, কিন্তু আমি এখানে কেন, আর আপনারাই বা কারা? ভদ্রলোক বলে উঠল, আমি জেহব চৌধুরী। আমাকে সবাই এক নামেই চিনে, শিল্পপতি জেহব চৌধুরী। অতঃপর জেহব চৌধুরী তার পাশে থাকা ভদ্র মহিলাটাকে দেখিয়ে বলল, ইনি হচ্ছে আমার স্ত্রী রাকুল চৌধুরী। জানো মা, আমার ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই, শুধু অভাব হচ্ছে একটি সন্তানের। আজ দীর্ঘ 15 বছর ধরে আমরা নিঃসন্তান। কত দেশ বিদেশে ডাক্তার দেখিয়েছি, কিন্তু ফলাফল শূন্য। আজ মনে হচ্ছে আল্লাহ বোধহয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, তাই তো তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। দেখো মা, তোমাকে দেখে আমাদের মনে হচ্ছে তুমি অসহায় একটা মেয়ে। তুমি কে বা তোমার পরিচয় কি সেটা আমরা জানতে চাই না। পুরনো দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাও। আজ থেকে কোনো দুঃখ বা কোনো কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। আজ থেকে তোমার নাম ভি চৌধুরী, ডটার অফ শিল্পপতি জেহব চৌধুরীর মেয়ে। জানো মা, আমার স্বপ্ন ছিল আমার একটা পরীর মতো মেয়ে হবে, যে আদো আদো গলায় আমাকে বাবা বলে ডাকবে, সারা বাড়ি তার ছোট ছোট পা দিয়ে হেঁটে বেড়াবে, আর পুরো বাড়িকে নিজের মাথায় তুলে রাখবে। আমার নিশ্চুপ বাড়িটা সারাক্ষণ আনন্দে মাতিয়ে রাখবে। আমার একটা স্বপ্ন ছিল, আমার মেয়েটাকে আমি বড় একটা ডক্টর বানাবো। শুধুমাত্র এই দিনাজপুরের লোকেরাই নয়, পুরো বাংলাদেশের মানুষ চিনবে এক নামে আমার মেয়েকে। সবাই যখন আমার মেয়ের সফলতার গুণগান করবে, তখন খুশিতে আমার বুক ভরে উঠবে। তুই আমার এই আশাটা পূরণ করবি তো মা? জেহব সাহেবের এহেন আবদার শুনে তে পুরো হতভম্ব হয়ে গেছে। তে মনে মনে ভাবছে, একটা মানুষ এতটা ভালো কি করে হতে পারে? একটা মেয়েকে রাস্তা থেকে উঠিয়ে এনে তাকে নতুন একটা জীবন দিয়েছে, তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। তেকে নিজের মেয়ের আসনে বসিয়েছে। জেহব সাহেবের মুখে স্বপ্নের কথা শুনে তের জিন বেগমের কথা মনে পড়ে গেল। এমন স্বপ্ন দেখে জিন বেগমও দেখিয়েছিল, একটা নতুন জীবন উপহার দিয়েছিল। জিন বেগমও তো তাকে নিজের মেয়ের স্থানটা দিয়েছিল, বড্ড ভালোবাসত তেকে। তের জন্যই তো তার স্বামী নামক অমানুষটার সাথে লড়াই করতে নেমেছিল। আর লড়াই করতে করতে এক পর্যায়ে যখন শয়তানটার কাছে হেরে যায়, তখন এই বয়সের মানুষটা নিজের সংসার সন্তান ছেড়ে অন্যত্রে যাওয়ার জন্য বাধ্য হয়েছিল। তে আর কিছুই ভাবতে পারছে না, পানিতে তার চোখ ঝাপসা হয়ে আসছে। সেই দিন তার সংসার ছেড়ে আসার দৃশ্যটা বারবার চোখে ভেসে উঠছে।